প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে অভূতপূর্ব অর্জনের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আজ বাজেট অধিবেশনের আলোচনা শুরুর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ধন্যবাদ প্রস্তাব আনেন। এ সময় প্রস্তাবটি কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এতে সমর্থন দিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিদেশ সফরের চুক্তিগুলো সংসদে তোলার দাবি জানান। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন জনগণের। রিপোর্ট নূর নবী সরকারের। ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে দেশ দুটির সাথে বাংলাদেশের ১৭টি সমঝোতা স্মারক সই হয়। মালয়েশিয়া ও চীনের সর্বোচ্চ নেতার সঙ্গেও বাংলাদেশের উন্নতি প্রশ্নে নানা আলোচনা করেছেন তারেক রহমান। শনিবার সকালে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম। আমি একটি ধন্যবাদ প্রস্তাব কার্যসূচি অনুযায়ী স্পিকার আলোচনা শুরু করতে চাইলে দাঁড়িয়ে ফ্লোর চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই দেশ সফরের অর্জন ও গণসংবর্ধনার নামে জনভোগান্তি পরিহার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে সংসদে একটি প্রস্তাব আনেন মির্জা ফখরুল। ২১ থেকে ২৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নতুন দিনের রাজনীতি ও কূটনীতির সূচনা করলেন। প্রাইম মিনিস্টার ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড, হি ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড। আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে, মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছে। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। ধন্যবাদ প্রস্তাবটি সমর্থন করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, স্বচ্ছতার স্বার্থে চুক্তিগুলো যেন সংসদে প্রকাশ করা হয়। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ধন্যবাদ প্রস্তাবের উপর মন্তব্য করেন স্পিকার। বলেন, এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বাজেট আলোচনার এক পর্যায়ে অধিবেশন কক্ষে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে স্পিকার সংসদ নেতাকে অবহিত করেন। এরপর স্পিকারের অনুরোধে সংসদ নেতা কথা বলেন। ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধী দলীয় নেতা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে দেশের স্বার্থ দেখার যে দায়িত্ব দিয়েছে তা পালন করছেন তিনি। স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনে নিজের দায়বদ্ধতার কথাও জানান সংসদ নেতা। যেহেতু সংসদের সকল সরকার ৭১ ঢাকা। দেশে ফিরে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে প্রধানমন্ত্রী সংসদ ভবনে যান বাজেট অধিবেশনে যোগ দিতে। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তার ছেলে তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। চীন সফর শেষে গতরাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন মালয়েশিয়া সফরে যান তিনি। পরে ২৩ জুন চীনে যান সরকার প্রধান।
অন্তর্বর্তী সরকারের নেওয়া বিতর্কিত এক প্রকল্পের ব্যয় ২,০০০ কোটি টাকা বাড়াতে তোড়জোড় চালাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শুধু তাই নয়, স্পিরিট নামের প্রকল্পটিকে ফ্যামিলি কার্ডের মতো জনবান্ধব কর্মসূচির সঙ্গে যুক্ত করারও প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে এসব ইচ্ছার কথা জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পর্যাপ্ত যাচাই বাছাই ছাড়া প্রশ্নবিদ্ধ প্রকল্পের ব্যয় বাড়ানো উচিত হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট ইমদাদ হোসাইনের। বিধবা, বয়স্ক ভাতাসহ সরকারি নানা ধরনের ভাতার সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণে ২০২৫ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার, যেখানে শুধু পরামর্শক সেবার ব্যয়ই ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের আপত্তি সত্ত্বেও প্রকল্পটি একনেকে পাশ হয়, কিন্তু ১ বছরেও শুরু হয়নি বাস্তবায়ন। তবে ১ বছর পর প্রশ্নবিদ্ধ সেই প্রকল্পকে আরো বড় করতে চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সেজন্য ২,০০০ কোটি টাকা বাড়িয়ে সব মিলিয়ে ব্যয় প্রস্তাব দেয়া হয় ২,৮১৩ কোটি। এইগুলো বিতর্ক থেকে দূরে রাখার জন্য উচিত হবে সমস্ত ব্যয়গুলো শুরু থেকেই যেন খুব স্বচ্ছ থাকে এবং সেগুলো যেন যে কোনোভাবে জনগণ যেন জানতে পারে, এগুলো যেন ওয়েবসাইটে এগুলো যেন থাকে এবং নিয়মিত এগুলোর যেন ব্রিফিং মন্ত্রণালয় থেকে যেন করা হয় এবং একইভাবে সংসদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ কমিটি এবং সেখানে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে এই সমস্ত বিষয়গুলো যেন নিয়মিত তদারকির ভিতরে থাকে। ব্যয় বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির অতিরিক্ত জনবল, যানবাহন ও আউটসোর্সিং এর ব্যয় মেটাতেই বাড়তি অর্থ দরকার বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ব্যয়ের এমন যৌক্তিকতা তুলে ধরেছেন কর্মকর্তারা। যদিও অতিরিক্ত ৯১০ কোটি টাকার বিস্তারিত খাতভিত্তিক হিসাব চিঠিতে নেই। এই ধরনের খাতগুলোর ব্যাপারে যে বিতর্কিত বিষয় বা যে সমস্ত বাড়তি ব্যয়, এই সমস্ত যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই ফ্যামিলি কার্ডের যে সমস্ত ব্যয়ের ক্ষেত্রে যে সমস্ত পূর্ণাঙ্গ বিবরণ থাকা দরকার, সেগুলো সুনির্দিষ্টভাবে এই খাতের উপখাতের ভিতরে যেন উল্লেখ থাকে। প্রাক্কলিত ৯০৪ কোটি টাকা ব্যয়ে ৯০০ কোটি ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। আর ব্যয় বৃদ্ধি পেলে সেটিও দাতা সংস্থার কাছেই চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। আগামী ২ বছরের মধ্যে বনানী, গুলশান ও বারিধারা লেকের পয়ঃবর্জ্য সুয়ারেজের মাধ্যমে দাসের কান্দি প্ল্যান্টে নেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। হাতিরঝিলকে আধুনিক করার পাশাপাশি বসবাসযোগ্য রাজধানী গড়তে চায় সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে এডিসের লার্ভা উদ্বেগজনক। সচেতনতার পাশাপাশি জরিমানা এবং অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর রিপোর্টে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বহুমুখী জলধারা ও যোগাযোগ ব্যবস্থা। এর মূল লক্ষ্য যানজট নিরসন, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং নাগরিকদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা। আর সেই হাতিরঝিলকে উন্নত করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেই কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, গৃহায়ণ প্রতিমন্ত্রী, ওয়াসার এমডি সহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় ওয়াসার এমডি বলেন, হাতিরঝিলের পরিবেশ উন্নত করার পাশাপাশি বনানী, গুলশান, বারিধারা, মহাখালী লেকে পয়ঃবর্জ্য ২ বছরের মধ্যে সুয়ারেজের মাধ্যমে দাসের কান্দি প্ল্যান্টে নেওয়া হবে। বনানী লেক, গুলশান লেক, বারিধারা লেক, এখানকার যে সুয়ারেজ, এটা আর খালের মধ্যে যাবে না, মানে লেকে যাবে না। আমরা এটা এই ২ বছরের মধ্যে আমরা আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দাসের কান্দি নিয়ে যাব। নিয়ে সেখানে ট্রিটমেন্ট করার পর সেই পানিটা ব্যবহার উপযুক্ত হবে, সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। প্লাস সর্বশেষ যে চূড়ান্ত বর্জ্য থাকবে সেটা অনেক কাজে ব্যবহার করে। এটা নিয়ে ইতিমধ্যে গবেষণা এবং রিসার্চের কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা। নগরের পরিবেশ উন্নতকরণে জনগণেরও সহায়তা চাইলেন গৃহায়ণ প্রতিমন্ত্রীও। শহর আমাদের সবার, এই শহরকে আমরা ভালোবাসি আমাদের, তাহলে আমাদের যত রকম উন্নয়ন পরিকল্পনা এবং আমরা পরিবেশ ঠিক রাখার জন্য যা যা করছি তাতে সফল কাম হব। সকলের অংশগ্রহণ ছাড়া এবং সকলকে মনে করতে হবে এটা আমার লেক, আমার পার্ক এবং আমার শহর, তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেভাবে আমরা আগাতে পারবো। রাজধানীতে যেভাবে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে তা উদ্বেগজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50% অধিক রেস্টুরেন্ট
আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট ছাদে ফুলের টপে আমরা 50% অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে একটি সমন্বিতভাবে যাতে নগরবাসীকে এই বিষয়গুলো থেকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করছি। হাতিরঝিলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপের কথাও জানান তারা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। এটা যেন হতভাগাদের মধ্যে বড় বেশি হতভাগার গল্প। সারা দেশে নারী শ্রমিকের লড়াই উপকূলে এসে হয় আরও চ্যালেঞ্জিং। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার সংকট মোকাবেলা করতে হচ্ছে নারী কৃষকদের, অন্যদিকে নেই কাজের স্বীকৃতি, ফলে তাদের দেখারও কেউ নেই। ফারহানা ন্যান্সির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ, ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই উপকূলের মাটির সাথে তার বোঝাপড়াটা বহুদিনের। কৃষিকাজের সাথে নিজের জীবনটাই জড়িয়ে রেখেছেন। জলবায়ু পরিবর্তনে মাটিতে লবণাক্ততা বাড়ায় ফসল উৎপাদনে তাকে প্রতিদিন লড়তে হচ্ছে। ৬৫ বছর বয়সী মোসাম্মত নাজমা আপনজনদের হারিয়ে এখন একাই থাকেন। আমার স্বামী মারা গেছে এখান থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগে। সেই হইতে আমি এখানে বাপের বাড়িতে থাকি, এখানে কৃষিকাজ করি, যা টুকটাক বাইরে দিন মজুরিও খাটি। বিলকিসের গল্পটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিকর এক সংগ্রামের। নাজমাদের মতোই তাকে লড়তে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে। মাটি লবণ লবণ হয়ে যায়, সব সবজি হতে চায় না, পানি টানতে হয় খুব। মোটর একজনের কাছে মোটর নিয়ে আসতে হবে না, নিজেরা কাকে করে পানি দূরের থেকে পানি এনে দেওয়া সম্ভব না। তো বাংলাদেশের কৃষিতে নারী মুখ্য চরিত্রে, কিন্তু মূল্যায়নের দৃশ্যে উপেক্ষিত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলে দেশের মোট শ্রমশক্তির ৪৫% নারী। কৃষিতে ১৭ ধরনের কাজ করে নারীরা। এই খাতে নারীদের সংখ্যা ১,৭২,৫০,০০০, কিন্তু মাত্র ১৩% নারী একক বা যৌথ জমির মালিক। সাতক্ষীরা শ্যামনগরের ১২টি ইউনিয়নের সরকারি হিসাব বলছে, পুরুষ কৃষকের সংখ্যা যেখানে ৭৬,০০০-এরও বেশি, সেখানে নারী কৃষক মাত্র ১৫,৪২৫ জন, যা মোট সংখ্যার মাত্র ২০%। কৃষক হিসেবে তেমন একটা স্বীকৃতিও নেই তাদের। অন্যদিকে কৃষি সুবিধা তেমন একটা যায় না এই প্রত্যন্ত অঞ্চলে। সরকারের নিয়ম অনুযায়ী তো আছেন নিজের নামে থাকা লাগে, কিন্তু সবাই তো থাকে না। আর অনেকে বর্গার নিয়েছে, কিন্তু তার কাছে লিখিত করে নামে থাকে না, যে কোনো জিনিসপাতি পাওয়া যায় না। অনেক জমি করে 5 বিঘা 10 বিঘা, তারা অনেক সার ইঞ্জিন বা সার দেওয়া করে যে বক্সগুলোরও পায় ড্রাম, আমি কিছু পাইনি। জাতীয় পর্যায়ে শেষ কৃষি শুমারি হয় ২০০৮ সালে, ফলে তথ্যের ঘাটতিও রয়েছে। তৃণমূল পর্যায়ে কাজ করা একজন কৃষি কর্মকর্তা জানান, লোকবলের অভাব আর পরিসংখ্যানের ঘাটতিতে সুবিধা ঠিকমতো পৌঁছায় না প্রান্তিকে। লোকবল সংকট বলেন কি সেটা আছে। যেমন আমার উপসহকারী কৃষি অফিসার থাকার কথা ৩৬ জন, সেখানে হয়তো 50%-এর নিচে আছে। যেমন আমার এখানে কৃষি সম্প্রসারণ অফিসার থাকার কথা, এখানে কিন্তু আমি শুধুমাত্র একজন উপজেলা কৃষি অফিসার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূল অঞ্চলে নারী কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা করছে সুইডেন দূতাবাসের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের CREA প্রজেক্ট। ইন জেনারেল বাংলাদেশে এখনও নারীরা কৃষক হিসেবে স্বীকৃত না। ওভারঅল দৃষ্টিভঙ্গি যদি আমরা না পাল্টাই, তাহলে আমি পলিসিতে পরিবর্তন আনবো না। পলিসিতে পরিবর্তন না আসলে আমার ইমপ্লিমেন্টেশনের জায়গায় বাজেট বরাদ্দ হবে না। বাজেট বরাদ্দ যদি আমি না করি, তাহলে নারীর অংশগ্রহণটা অনেক বেশি সমস্যা সংকুল থাকবে, প্রশ্নবিদ্ধ সবসময় থাকবে। জলবায়ু সংকট মোকাবেলা করে খাদ্য নিরাপত্তায় শ্রম দিয়ে যাচ্ছে উপকূলের নারীরা, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই এই নারীদের শ্রমের মূল্যায়ন। বিশ্বের নারীরা যখন চাঁদে যাচ্ছেন, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন, তখন আমার দেশের নারী কৃষকরা রয়ে যাচ্ছেন বৈষম্যের চক্রে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অংশ হয়ে। অথচ একেবারে কৃষিকাজ থেকে শুরু করে ঘরের কৃষিকাজের যে ফসল সংরক্ষণ, সেই কাজে পূর্ণ অংশগ্রহণ তাদের, কিন্তু রাষ্ট্রের যে কাগজ কলম রয়েছে তাতে কোনো ধরনের চিহ্ন নেই এই অবদানের।
এবং একই সাথে বলা হচ্ছে যে কৃষিতে যে অবদান রয়েছে নারীর, সেই অবদান যদি নারীর ক্ষমতায়ন ও অর্থনীতিতে তুলে আনতে হয় তাহলে নারীকে কৃষক হিসেবে স্বীকৃতির কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, শ্যামনগর, সাতক্ষীরা। কিশোরগঞ্জ পাগলা মসজিদের 13টি লোহার দান বক্স খুলে রেকর্ড 43 বস্তা টাকা মিলেছে। পাওয়া গেছে বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে টাকা গণনার কাজ। 6 মাস পর সকাল 7টায় এই দান বাক্সগুলো খুলে 43 বস্তা টাকা পাওয়া যায়। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফ সহ পুলিশ ও আনসার সদস্যরা। ইতালির রোমে দুর্বৃত্তদের হামলায় নিহত 3 বাংলাদেশির বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের স্বজনদের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, হামলার বিষয়ে নিহতের স্বজনরা কি বলছেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? সারা, আপনি যেমনটি বলছিলেন যে ইতালির রোমের একটি ফ্ল্যাটে শুক্রবার রাতে নৃশংসভাবে 3 জনকে হত্যা করা হয়েছিল। সেই 3 জন কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী আরজু বেগম এবং 5 বছরী কন্যা, একটি সন্তান রয়েছে, কন্যা সন্তান রয়েছে। 3 জনের ঠিক গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। ঠিক সকাল বেলায় তারা যখন ওখানকার আত্মীয় স্বজনের মাধ্যমে খবরটি জানতে পেরেছেন, সেই থেকে এই কামাল উদ্দিন সবুজে ছিল পরিবারের একমাত্র উপার্জক ব্যক্তি এবং 5 বোনের মধ্যে একমাত্র ভাই। সেই পরিবারে এখন আহাজারি চলতেছে। সবাই শোকে স্তব্ধ, বাবা মা বোন সকলেই আসলে দিশেহারা। কারণ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল কামাল উদ্দিন সবুজ, যিনি গত 15 বছর আগে ইতালি গিয়েছিলেন এবং গত 4 বছর আগে সপরিবারে তিনি ইতালিতে অবস্থান করছেন এবং 2025 সালে সর্বশেষ বাবা মার সাথে এসে বাড়িতে কোরবানি ঈদ করেছিলেন। তা আমরা আসলে ঠিক এখন দেখতে পাচ্ছি যে এখানকার এলাকাবাসী সবাই কামাল উদ্দিন বাবুলের আত্মীয় স্বজনকে বা মা বোনদেরকে সান্ত্বনা দেওয়া এসেছেন। আপনি চমকে বলছিলেন যে নিহতদের মরদেহ সেখানে হাসপাতালে রাখা হয়েছে এবং সেখানে পুলিশকার জোরালো অভিযান চলছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য। আমরা এখন কথা বলবো সেই কামাল উদ্দিন সবুজের বাবার সাথে, যিনি নিজে বাবুলের বাবার সাথে, যিনি তার সন্তানের এখন তো চলে গেছে। আপনি কি চাচ্ছেন সরকারের বা কি আসলে? আমি ইটালির সরকারের কাছে দেখি আমার লাশগুলো যে আমার বাড়িতে পৌঁছে, আর অতএব আমার বাংলাদেশ সরকার যদি আমার যারা এই ঘটনার ভিতরে জড়িত আছে, আমি আতার্গ যে উপযুক্ত শাস্তি আর আমি হাসির ইয়েটা আমি চাই। এটা আমার ছেলে তো আর আসবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে আসলে বাবা মা সবাই হতবাক, সন্তানকে হারিয়ে পুরো শোকাহত। তারা বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন যেন হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা ও মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করে গ্রামের ভিতরে দাফনের ব্যবস্থা করা, সেটাই তাদের এখন একমাত্র দাবি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান। রাশিয়ার যুদ্ধের ময়দানে আটকে পড়া 30 বাংলাদেশের সঙ্গে দেখা করতে মস্কোর বাংলাদেশ দূতাবাস কনসিউলার অ্যাক্সেস চেয়েছে। এছাড়া কোনো বাংলাদেশি স্বেচ্ছায় রাশিয়ার যুদ্ধে যেতে চাইলেও তাকে যেন গ্রহণ না করা হয় সে বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অনুরোধ করেছে বাংলাদেশ মিশন। বিষয়টি ৭১কে নিশ্চিত করেছেন রাশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বিভিন্ন অফিসিয়াল যে বৈঠকে আমরা এটা নিয়মিতভাবে তুলে যাচ্ছি এবং অতীতেও আমরা কনসুলার অ্যাক্সেস চেয়েছি এবং রিসেন্টলিও আমরা আবারও এই কনসুলার অ্যাক্সেসের যে আবেদনটা সেটা আবার পুনর্ব্যক্ত করেছি এবং আমরা সরকারিভাবে ভবিষ্যতে কোনো বাংলাদেশি যাতে ইভেন ইচ্ছা থাকলেও যাতে অংশগ্রহণ করতে না পারে এই যুদ্ধে, সেই জন্য বাংলাদেশকে ওই লিস্ট অফ প্রহিবিটেড কান্ট্রিজ সেই কান্ট্রিতে অন্তর্ভুক্ত করার জন্য অফিসিয়ালি আমরা আবেদন জানিয়েছি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।